আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইব তার কাছে। সরাসরি চলে যাচ্ছি শফিকুল আলমের কাছে। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার যেটি প্রথম জানার ইচ্ছা, আপনি যদি দেখেন গত কয়েকদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের অস্থিতিশীল অবস্থা চলছে। এক কলেজ আরেক কলেজ ভাঙচুর করছে এবং এখানে ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যে তৎপরতা দেখার কথা সেটাও আসলে অতখানি দৃশ্যমান হচ্ছে না। কেন? আগে আমাদের আপনারা জানেন যে আগে এই ধরনের রাইভালরি ছিল, এই কলেজ ভার্সাস এই কলেজ, এই ধরনের একটা ইরাপশন। তো আমরা যেটা করেছিলাম, আপনারা জানেন কালকে সকালে আমরা কিন্তু অ্যাডুকুয়েট আমাদের পুলিশম্যান ছিল, কিন্তু তারা ওভারওয়েলম হয়ে যায়। ওভারওয়েলম হলে যেটা হয় যে তারা এই প্রচুর 4-5 হাজার স্টুডেন্ট ছিল, তারা এসে অ্যাটাকটা করে। এখন আমাদের জন্য যেটা ছিল যে স্ট্যান্ডার্ড রায়ট কন্ট্রোল আমরা যেভাবে করি সেটা হচ্ছে যে আগেই টুল ছিল যে কি করতো তারা, টিয়ার গ্যাস মারতো, রাবার বুলেট মারতো এবং অনেক ক্ষেত্রে লাইভ রাউন্ড ফায়ার করতো। তো এতে অনেক ক্যাজুয়ালিটি হয়। তা আমরা এটাই ক্যাজুয়ালিটি, কেননা ধরেন আমরা যদি এই কাজগুলো করতাম অনেক ক্যাজুয়ালিটি হতো, তাহলে হয়তো কি আবার আমাদেরকে বলো যে এই গভর্নমেন্ট আগের রেজিমের থেকে কি ডিফারেন্স তার। তো আমরা চেষ্টা করেছি তাদেরকে আটকাতে, এটা হয় নাই। আর ইন দ্য মিন টাইম এটা যেটা হয়েছে, এটা এমন সময় হয়েছে যে যখন আসলে আমরা এই পুলিশ তার যে রায়ট কন্ট্রোলটা এটা নতুন করে চিন্তা ভাবনা করছে কিভাবে করবে ওরা, দে আর থিঙ্কিং লাইক এই সময় হয়েছে, যার ফলে আমরা এটা ইয়ে হয় নাই। বাট আমরা যেগুলো যে ভায়োলেন্সগুলো হয়েছে আমরা সেগুলো ইনভেস্টিগেট করছি, কারা কারা ইনভলভ ছিল। আপনি দেখেছেন যে কয়েকজনকে খুব ব্রুটালি বিটিং করা হচ্ছে এবং অনেকে দেখেছেন যে লুঙ্গি পরাও ছিল। তো আমরা দেখছি যে এরা আসলে স্টুডেন্ট কিনা এবং এই পিছনে কোনো ইন্ধন ছিল কিনা সেগুলো আমরা দেখছি। এখানে কি মানে এই যে আমি যদি বলি তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, অটোরিকশার আন্দোলন, তারপরে ঢাকা কলেজের আন্দোলন, 7 কলেজের আন্দোলন, তো বেশিরভাগ আন্দোলনগুলো হচ্ছে কিন্তু শিক্ষা সংক্রান্ত। আমরা দেখলাম যে আপনারা অনেকগুলো কমিশন করেছেন, খুবই এটি ভালো উদ্যোগ। কিন্তু যারা আন্দোলনটা করেছে, শিক্ষার্থীরা আন্দোলনটা করেছে, অথবা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই আন্দোলনগুলো শুরু হয়েছে, সেটার জন্য তো একটা শিক্ষা কমিশন সবারই চাওয়া ছিল। সেই শিক্ষা কমিশনটা কেন করলেন না, অথবা এই নিয়ে আপনাদের পরিকল্পনা কি? না, শিক্ষা কমিশন নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা আছে এবং এটা নিয়ে আমরা করব, এটা আমাদের প্ল্যানিংয়ে আছে। কিন্তু এটা যেটা হচ্ছে যে যখন এই গভর্নমেন্ট আসলো তার প্রথম কয়েকটা মেজর কাজ করতে হয়েছে। প্রথম হচ্ছে যে আমাদের ডিসিশন ছিল যে ইন্টারমিডিয়েট যে পরীক্ষা হচ্ছিল সেটা আরও আমরা করব নাকি ওইখানে স্টপ করে দিয়ে আমরা রেজাল্টে যাব, সেটা একটা বড় মেজর ডিসিশন। এখানে জানেন এখানে অনেক ছেলে, মিলিয়ন প্লাস ছেলে পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্টটা কিভাবে তাদের মূল্যায়ন হবে সেটা নিয়ে এক ধরনের কথাবার্তা হচ্ছিল। তো সেটা আমাদের ইনিশিয়াল কাজ। সেকেন্ড কাজটা ছিল যে আপনি জানেন যে ওই সময়ের টেক্সট বুকগুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা ছিল। সেই টেক্সট বুকগুলো চেঞ্জ করাটা আমাদের একদম টপ প্রায়োরিটি ছিল। অনেক গ্রুপ টেক্সট বুক নিয়ে তাদের কমপ্লেন আমাদেরকে জানিয়েছে। তো যেটা করা হয়েছে, খুব দ্রুত একটা বড় কমিটি করে টেক্সট বুকগুলো আমরা অ্যামেন্ড করলাম। অ্যামেন্ড করে যেটা করতে হয়েছে যে আমাদেরকে এই টেক্সট বুকের কাজটা আমরা দিয়ে দিয়েছি হচ্ছে বাংলাদেশি কোম্পানিগুলোতে। আপনি জানেন এর আগে বাংলাদেশের টেক্সট বুকটা প্রিন্টেড হতো ইন্ডিয়াতে, এতে হতো কি ওইখানে জব তৈরি হতো, আমার কাজ দিয়ে ওইখানে জব হচ্ছে, অথচ আমাদের এখানে পাবলিশাররা কাজ পাচ্ছে না। আমরা এখানে দিয়েছি যাতে তাড়াতাড়ি, এবং চাচ্ছি যে খুব দ্রুত যাতে প্রিন্টিংটা হয়। আর একটা যেটা কাজ ছিল যে আপনি জানেন প্রচুর ইউনিভার্সিটিতে যারা আসছে ভিসি ছিলেন, তারা অনেকে সত্যিকার অর্থে তারা ইনস্টিগেশন করেছেন স্টুডেন্টদের কাছে ভায়োলেন্সের। তার ফলে হয় কি, তারা মোরাল লেজিটিমেসি হারিয়ে ফেলেছিলেন এই জায়গাটায় থাকার অ্যাজ এ ভিসি হিসাবে। তো এই ভিসি চেঞ্জ করাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব হিসেবে, এবং ভিসি চেঞ্জ আপনি ধরেন অনেকগুলো ইউনিভার্সিটি দেশে, ধরেন ডজন ইউনিভার্সিটি, যার আপনার ভিসি প্রভিসি আমার নিয়োগ দিতে হচ্ছে। পুরো আমার এনার্জি গিয়েছে যে আপনি তো, এটা তো সিলেকশনের বিষয় আছে, কাকে আপনি দিবেন। এই পুরো কাজগুলো ডে টু ডে জবে আমরা খুবই ব্যস্ত ছিলাম। ফলে আমাদের এডুকেশন কমিশন করা হয়নি।
বাট অবশ্যই আমাদের এডুকেশন কমিশন হবে। প্রফেসর ইউনুস আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার কিছুদিন আগে এডুকেশন মিনিস্ট্রিতে গিয়েছিলেন, এ বিষয়ে কথা হয়েছেন। উনি চাচ্ছেন যে আমাদের যে কারিকুলাতে সেখানে যথেষ্ট যাতে এমনভাবে কারিকুলা হয় যাতে আমরা এন্টারপ্রেনার তৈরি করতে পারি, যারা জব সিকার না হয়, এন্টারপ্রেনার হয়, এবং এরা জন্য খুব ক্রিয়েটিভ ট্যালেন্টের আমরা জন্ম দিতে পারি। তো এই দিকে আমরা কাজ করছি এবং আমি আশা করছি যে সামনে আরও আমরা অলরেডি 15টার মতো কমিশন হয়েছে, সামনে আরও যেগুলো কমিশন হবে তার মধ্যে এডুকেশনের উপরে আমরা একটা বড় কমিশন করতে পারবো, এবং এটা আমাদের একটা প্ল্যানিংয়ে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি শফিক ভাই আমি বলি যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি, এবং কিছুক্ষণ আগেও আমার আন্দোলনকারী একজনের সাথে কথা বলেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। সেও বলছে যে আসলে থানায় অথবা প্রশাসনের কোথাও গেলে অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মানে এই 3 মাস 3.5 মাস সময়টা কি যথেষ্ট ছিল কিনা? না, আমি কিন্তু আপনার সাথে এখানে পুরোপুরি একমত না। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো কি মন্দ আপনি কি দিয়ে বুঝবেন? আপনার বোঝার জন্য তো ডেটা লাগে। আমাদের ডেটা বলছে যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবিলাইজ হয়ে গেছে। কীরকম? আমরা বলছি যে গত বছর সেপ্টেম্বর অক্টোবরের যে ক্রাইম ছিল, আপনারা জানেন আমরা 1-1.5 সপ্তাহ আগে পুরোটা আমরা দিয়েছি যে গত অক্টোবর সেপ্টেম্বরে কী পরিমাণ ক্রাইম হয়েছে, আর এই বছরের সেপ্টেম্বর অক্টোবরের ক্রাইমটা আমি চিত্রটা আপনাদেরকে আমরা দিয়েছি। এবং ওইখানে দেখা যাচ্ছে যে আমার অক্টোবরে ইভেন মার্ডারের সংখ্যা কমেছে। তা আপনি যদি এটা বলেন যে না আমরা সত্যিকার অর্থে সেইভাবে ক্রাইম এখন ইমপ্রুভ হয় নাই, ডেটা কিন্তু সেটা বলছে না। ডেটা বলছে যে আমাদের ক্রাইম স্ট্যাবিলাইজ আছে এতে। কিন্তু যেটা হচ্ছে কি, অনেক ধরনের প্রোটেস্ট হচ্ছে, প্রোটেস্টের কারণে কিছু ধরনের ভাঙচুরও হচ্ছে কয়েকটা জায়গায়। ওইটা দেখে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে বাংলাদেশ মানে এই গভর্নমেন্ট আসার পরে বুঝি ক্রাইম সিচুয়েশন ইমপ্রুভ করে নাই। বাট ওভারঅল আপনি যদি ঢাকার বাইরে দেখেন, ইটস আমি বলবো যে অ্যাজ গুড অ্যাজ এনি টাইম ইন দ্য পাস্ট। এটা আর আপনার যেই প্রোটেস্টের যেই বিষয়গুলো হচ্ছে সেটা ধরেন আগের 15টা বছরে তো অনেকের পেন্ট আপ অ্যাঙ্গার ছিল, কিন্তু এটা তো এক্সপ্রেস করতে পারেনি, ওটাকে সে চেপে রেখেছে। কারণ সে একটা ব্রুটাল রেজিমের এই সামনে তো সে অনেক কথা বা কথা বলতে গেলে তাকে ডিলেজিটিমাইজ করা হয়েছে। আমরা যেটা করছি, আমাদের একটা যেটা মেজর চ্যালেঞ্জ সেটা হচ্ছে সবার এক্সপেকটেশন, এবং সবাই তার ডেমোক্রেটিক অ্যাসপিরেশনটা জানাতে চাচ্ছেন, তার ডিমান্ড, সে কী ধরনের বাংলাদেশ চান, তার যেগুলো গোষ্ঠীবদ্ধ ডিমান্ড আছে। এক একটা গ্রুপ কেউ চাচ্ছে যে তাদের চাকরিগুলো যেন পার্মানেন্ট হয়, কেউ চাচ্ছে যে তাদেরকে মূল্যায়ন যাতে করে, কারো বেতন চাচ্ছে। আপনি এমপিওভুক্ত অনেকে চাচ্ছেন ওদের অনেক ধরে তাদের বেতনটা অ্যাডজাস্ট হচ্ছে না বা বাড়াচ্ছে না, তারা বেতন বাড়াতে চাচ্ছেন। এই সমস্ত গ্রুপ আসলে মনে করছে যে যেহেতু এই গভর্নমেন্ট আমাদের কথা শুনবে, এবং তারা এসে এই প্রোটেস্টগুলো করছেন। এই প্রোটেস্ট দেখে অনেকের মনে করছে যে হয়তো বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হয় নাই। বাট ওভারঅল আমি আপনাদেরকে প্রতি মাসে আমরা এখন থেকে প্রতি মাসে মান্থলি আমরা ক্রাইম ফিগারটা আমরা দিব, হ্যাঁ। এবং আমরা দেখছি যে সিন্স সেপ্টেম্বর থিংস আর স্ট্যাবিলাইজিং। আমরা এই যে নভেম্বরের ফিগারটা, আমরা জাস্ট নভেম্বর মাস শেষ হলে 2-3 দিন লাগবে। আপনারা যেমন এক্সপোর্টের ফিগার পান, আপনারা অন্যান্য এনবিআরের ট্যাক্সের ফিগার পান, ঠিক এখন থেকে আপনারা ক্রাইমের ডেটা পাবেন, সারা দেশে ক্রাইমের কি অবস্থা। প্রশাসনের বিষয়ে যদি একটু বলি, যে আমাদের প্রশাসন তেমন গতিশীল হচ্ছে না। এর পেছনে প্রশাসনে অনেকেই বলছে যে চুক্তিভিত্তিক নিয়োগ সহ আগের সরকারের, আমরা যদি বলি পতিত শেখ হাসিনা সরকারের যে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে নানা ধরনের সমালোচনা ছিল। আবার এখনও আমরা দেখছি যে প্রশাসনের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, যেটি যারা নিয়মিতভাবে প্রশাসনে চাকরি করছে তাদের একটা আনকমফোর্ট জোন তৈরি করছে বলে তারা অভিযোগ করছেন। তো প্রশাসনকে গতিশীল করার জন্য এবং আপনারা এই যে চুক্তিভিত্তিক নিয়োগগুলোকে সীমিত করার জন্য কোনো চিন্তা ভাবনা আছে না? খুব বেশি কি চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে? সচিব পদগুলোতে না, কয়েকজন, এটা খুব যে ম্যাসিভ তা না, কিন্তু আমরা এটা দিতে বাধ্য হচ্ছি বিকজ অনেক ক্ষেত্রে কম্পিটেন্ট লোকও তো আমাদেরকে পেতে হবে। আমার তো ইয়েটা নিতে হবে কম্পিটেন্ট, লয়াল। একটা এমন দেখা যাচ্ছে যে আমি যাকে দিব একটা জায়গায়, উনি ওই গভর্নমেন্টের বেনিফিশিয়ারি, তো আমি তার কাছ থেকে কি আশা করব? উনি কি এই যে রেগুলেশন বা যে ম্যাস আপরাইজিংয়ের যে চাওয়া পাওয়া, এটা তো উনি ধারণ করেন না, তো তাকে দিয়ে তো আমার কাজটা হবে না, ঠিক না? তো সেই জায়গায় আমরা আসলে এমন লোককে চাচ্ছি যে আসলে
এই কাজটা এগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অধস্তন থেকে নিচ্ছি কাউকে, আবার অন্য অন্য জায়গায় আমরা যারা মূল্যায়িত হয় নাই তাদেরকে আমরা নিচ্ছি, দেখছি যে কারা এর মধ্যে ট্যালেন্টেড, কাকে এই জায়গায়। না, একটা সচিব তো অবশ্যই ট্যালেন্টেড হতে হবে। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা করছি যে আগের যারা সচিব এখনও ফিজিক্যালি ফিট আছেন এবং দেশকে সেবা করতে চান তাদের মধ্যে থেকে নিচ্ছি। কিন্তু এই নাম্বারটা খুব ম্যাসিভ কিন্তু না। আমরা এই যে 19,000-এর মতো লোক আমরা চেঞ্জ করেছি বা হয়েছে, তার মধ্যে আপনি ধরেন আমি বলতে পারি যে চুক্তিভিত্তিক নিয়োগ কয়টা হয়েছে, কয়েক ডজন, এর বেশি না, কয়েক ডজনের বেশি না। তো ফলে এটাকে আমার মনে হয় যে এই অ্যাকুইজিশনটা অমূলক। রাজনৈতিক প্রসঙ্গে যদি একটু আসি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা গ্যাপ এই গত কয়েকদিন ধরে আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের সরকারের দেখা যাচ্ছে, যারা আমি বলতে চাচ্ছি যে গণ অভ্যুত্থানে যেসব রাজনৈতিক দলের ভূমিকা ছিল, বিএনপি সহ অন্য যেসব রাজনৈতিক দলের সাথে, মানে এটি আসলে কেন, এবং নির্বাচনের বিষয়ে আপনারা, নির্বাচন কমিশন এর মধ্যে আপনারা রিশাফল করেছেন, নির্বাচনের বিষয়ে আপনাদের চিন্তাভাবনা কি? না, আমরা রাজনৈতিক পার্টিগুলোর সাথে 4 দফা কথা হয়েছে এবং আরও সামনে আরও হবে। আমরা বলছি যে এই পুরো কথা বলাটা, এই ডায়ালগটা একটা চলমান প্রক্রিয়া। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমাদের অংশীজন, আমরা তাদের সাথে নিয়মিত পরামর্শ করছি। একটা হলো অফিসিয়াল পরামর্শ, যেটা ডায়ালগের মাধ্যমে হয়, আর একটা হচ্ছে আনঅফিসিয়াল পরামর্শ, যেটা হচ্ছে যে আমি ফোনে কথা হচ্ছে, আমার কাছে উনি একটা তার কনসার্নগুলো জানাচ্ছেন, আমরা আবার এটাকে রিলে করছি, অ্যাডভাইজারদের কাছে জানাচ্ছেন, অ্যাডভাইজাররা এটা রিলে করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা নিয়মিত হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে দূরত্ব যেটা হয় কি, যে অনেকে চাচ্ছেন যে তাড়াতাড়ি ইলেকশন, অনেকে আবার রিফর্মের মাধ্যমে ইলেকশন, রিফর্ম করে ইলেকশন। তারা তাদের যে কনস্টিটিউয়েন্সি তাকেও তো হ্যাপি করতে হয়, তাকে হ্যাপি করে তারা তাদের মতো কথা বলছেন। এবং এই কথা বলার সাথে মনে হচ্ছে এটা কি তাহলে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে কি এটা দূরত্ব তৈরি হইল কি না। তার যে কথায় মনে হতে পারে যে উনি খুব দ্রুত ইলেকশন, বাট আমাদের সাথে যখন কথা হচ্ছে আমরা মনে করছি যে তারা যথেষ্ট আমাদেরকে কোঅপারেট করছেন এবং আমরা তাদের যেগুলো কনসার্ন সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করছি। এবং সো ফার সবাই চাচ্ছেন যে আমাদের মেইন যে ম্যান্ডেট, আমাদের ম্যান্ডেটটা কি, আমাদের ম্যান্ডেট হচ্ছে রাষ্ট্র মেরামত করা, এবং রাষ্ট্র মেরামত করার মূল জিনিস হচ্ছে রিফর্মগুলোকে ইমপ্লিমেন্ট করা। আমরা এই রিফর্মের জন্য যে কাজ করছি সেই অনুযায়ী এই রিফর্মের আমরা ইমপ্লিমেন্ট করব, এবং তারা এই ব্যাপারে আমাদেরকে ব্যাকিং দিচ্ছেন। কেউ হয়তো বা চাচ্ছেন যে রিফর্মটা একটু তাড়াতাড়ি করতে, কেউ বলছে যে না, রিফর্ম যতদিন লাগে ততটুকু নিক। এই বিষয়ে হচ্ছে বিএনপিও যে রিফর্ম চাচ্ছে না তা না, ওরাও রিফর্ম চাচ্ছে, বাট তারা চাচ্ছে যে তাড়াতাড়ি রিফর্মটা করে আমরা যেন ইলেকশনটা দেই। হ্যাঁ, আর যেটা বললেন যে সংস্কারের ক্ষেত্রে আমাদের তো আমরা টাইমলাইন দিয়েই দিয়েছি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের 6টা মেজর যে কমিশন তারা তাদের রিপোর্টটা দিবে, এবং তাদের রিপোর্ট নিয়ে আমরা যেটা করব, ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা কনসালটেটিভ একটা কমিটির মতো করবে, যারা সবার সাথে বসবে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে বসবে, সমাজের যতগুলো স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসবে, বসে একটা কনসেনসাস বিল্ড আপ করবে। আসলে আমরা কি রিফর্মগুলো চাচ্ছি, সবাই কোথায় যে ঐক্যমত্যে পৌঁছে সেই জায়গাটা তৈরি হবে। সেই জায়গাটা যখন তৈরি হবে আমরা বুঝবো যে আমরা কতটুকু রিফর্ম করবো। এই রিফর্মটাই আবার বলে দিবে যে আমি আসলে কতদিন পরে ইলেকশনটা দিতে পারবো। তখন আপনার এটা বেশি দেরি লাগবে না, এটা জাস্ট আমি বলবো যে ম্যাটার অফ ফিউ মান্থস, এই 31শে ডিসেম্বরের পরে। আওয়ামী লীগের বিষয়ে যদি একটু আসি, আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে সেই শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের, আবার রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষেও অনেকে মতামত দিচ্ছে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি, সেই সঙ্গে আরেকটা সম্পূরক প্রশ্ন আমি একটু করে রাখি, যে আমরা দেখেছি যে 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যেসব নেতাকর্মীরা ফ্রন্ট লাইনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে এবং যাদের ছবি প্রকাশ্যে এসেছে, তাদের অনেককেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুধু দেখছি হত্যা মামলা হচ্ছে, কিন্তু তাদেরকে আইনের আওতায় এখনও নিয়ে আসা হয়নি। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন, যে 3.5 মাস কি পর্যাপ্ত সময় ছিল কিনা যে এই আইনের? আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয়ে আমাদের অবস্থান একদম সুস্পষ্ট। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ব্যান হবে কি হবে না সেগুলো আসলে বাংলাদেশের জনগণ নেবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো সেগুলো নিয়ে করবে।
আর একটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের আপনি জানেন যে যেই বড় একটা হত্যাযজ্ঞ হলো এই জুলাই অগাস্টে, তো সেটা তো একটা বিচার হবে। যারা যারা এই হত্যাযজ্ঞে ছিলেন, হ্যাঁ, এই জড়িত ছিলেন, এটা তো একদম জনদাবি এবং এটা কোনো সোসাইটি এগোতে পারবে না যদি এই হত্যার বিচার না হয়। আমরা সেই হত্যার আমাদের এটা একটা টপ প্রায়োরিটি। এই যে হত্যাযজ্ঞ হলো, 4 বছরের ছেলে বা 10-12 বছরের ছেলে, আপনি 1500-র মতো ছেলে মেয়েকে আপনি হত্যা করলেন, সেটার তো একটা বিচার করতে হবে। এবং এই বিচারে যারা যারা দোষী হবে অবশ্যই তাদেরকে তো আমরা বিচারের আওতায় আনবো। তো এর পরে যে আওয়ামী লীগের যারা লিডারশিপ থাকবে বা করে তারা ডিসাইড করবেন তারা পার্টিগুলোকে কেমনে চালাবে। কিন্তু আমরা যেটা জানি, সোফার আমরা যেটা দেখছি, আওয়ামী লীগের যে পার্টির মধ্যে কোনো অনুশোচনা নেই, তাদের কোনো রিগ্রেট নেই, তারা এই বোধটাও তাদের মধ্যে আসে না যে তাদের লিডারশিপের অর্ডার, এবং তারা অনেকে তো পথেও ছিলেন গোলাগুলিতে, আপনিই বললেন। তো এই যে তাদের কারণে এতগুলো লোক মারা গেল, তাদের এই যে সমাজের কাছে, বাংলাদেশের মানুষের কাছে তারা একটা অ্যাপোলজি চাওয়ার মতো তাদের অবস্থা নেই। তাহলে আপনি কার সাথে ডিল করবেন, ঠিক না? সেই জন্য আমরা বলছি যে আওয়ামী লীগ এই কারেন্ট যে ফর্মে আছে সেটা একটা ফ্যাসিস্ট পার্টি। আওয়ামী লীগকে রেকটিফাই হতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে যারা এই পার্টিকে এগিয়ে নিতে চান তাদেরকে, যারা যারা হত্যাযজ্ঞে জড়িত ছিলেন তাদেরকে ডিনাউন্স করতে হবে, নিন্দা জানাতে হবে। হ্যাঁ, যে শেখ হাসিনা যে ভয়ঙ্কর রকমের একটা ওয়ান পার্টি রুল করেছিলেন, ভয়ঙ্কর রকমের একটা ডিক্টেটরশিপ করেছিলেন, সেটাকে আপনার নিন্দা জানাতে হবে। যে পরিমাণ করাপশন হয়েছে, কারো মুখে দেখেছেন একটা সরি বলতে যে না এই ধরনের একটা হচ্ছে? অথচ পুরো পৃথিবী জানে যে কি পরিমাণ করাপশন হয়েছে। টিআইবি বলছে যে প্রতি বছর বাংলাদেশের 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে। এবং সবচেয়ে যেটা বড় কথা, এখন ওরা চাচ্ছেন দেশটাকে ডিস্টাবিলাইজ করছে। আপনি শেখ হাসিনা দিল্লির থেকে কি বলছেন, যে তার লোকগুলোকে বলছেন ট্রাম্পের ছবি নিয়ে প্রোটেস্ট করতে। এই জন্য বলছেন যাতে আমরা যদি তাদেরকে অ্যারেস্ট করে হয়, তাদেরকে আইনের আওতা হয়, তাহলে এটা বিশ্ববাসীকে বলেন যে না, এটাকে ট্রাম্পের সাপোর্টারদেরকে আমরা টার্গেট করছি। এই ধরনের একটা পুরো জিনিসটা হচ্ছে যে তারা এটা, এবং তারা একটা মিথ্যার মধ্যে আছে। এই মিথ্যার থেকে তাদের বের হতে হবে। এই মিথ্যা একটা তাদেরকে চোখ অন্ধ করে দিয়েছে। আরও আরেকটা জিনিস, শুধুমাত্র তো আপনার জুলাই অগস্টের হত্যাকাণ্ড নাই, আপনি এত লোক যে গুম হলো, এত লোক যে এত লোক যে খুনের শিকার হলো, সেই শাপলা চত্বর বলেন, সাইদির রায়ের পরবর্তীতে বলেন, তারপরে এই সিরিজ আকারে তো কিলিং হয়েছে, বা যেগুলো গুম হয়েছে। আপনি ল্যাটিন আমেরিকায় দেখেন, যে সমস্ত লোকগুলো গুমের সাথে জড়িত ছিল তারা কখনো পলিটিক্সে ফিরতে পেরেছে কিনা? এখানে গুম তো 1-2টা লোক হয় না। আমরা প্রথমে ভেবেছিলাম 600-700 লোক গুম হয়েছে, পরে এরা এসেই পেল 1600 জনের মতো। এখন ওরা বলছে যে গুম কমিশন বলছে যে এদের সংখ্যা 3,500 থেকে 4,000-এর মতো হয়ে যাবে বা আরও বেশি বাড়বে। তো কত সংখ্যক লোককে গুম করা হয়েছে। এই লোকগুলো তো নিরপরাধ হোক আর না হোক, কাউকে গুম করার রাইট কি তাদেরকে কি দেওয়া হয়েছে? তাদের আপনি জীবনটা কেন, আপনি সমাজে একটা ভয়ের চাদর দিয়ে আপনি সমাজে আটকে দিয়েছেন। আপনার মনে আছে কাজলকে যখন গুম করা হলো, সাংবাদিক চামল, আমরা সবাই ভীত হয়ে গেছি। আমি নাকি পরের দিন হতে পারি, আপনি পরের দিন হতে পারেন, আপনি তো অনেকগুলো প্রোটেস্ট কাভার করেছেন। তো এই যে ভয়, ওরা যে এইটার বিচার হবে না, এর বিচার পৃথিবীতে কোথাও কোনো সোসাইটিতে গুমের বিচার ছাড়া হয়নি, গুমের বিচার হতেই হয়েছে। এবং এটার জন্য যারা যারা জড়িত আওয়ামী লীগের একদম টপ থেকে বটম সবার বিচার হবে। এখানে শফিক ভাই, আমি আপনার আপনার উত্তরের সাথে আমার আরেকটা প্রশ্ন একটু চলে আসলো। সেটি হচ্ছে, দেখেন আওয়ামী লীগের আর একটা বলছিলেন যে যাদের 3.5 মাসে অ্যারেস্ট হয়নি, যারা যারা খুন হত্যায় জড়িত ছিল, হ্যাঁ এটা ঠিক, আমরা অনেককে অ্যারেস্ট করতে পারি নাই, আমরা অনেককে অ্যারেস্ট করেছি। এবং আমরা জানতে পেরেছি যে অনেকে যারা খুনেও জড়িত ছিলেন তারা খুব দ্রুত, এই যে 5 থেকে 8 তারিখে যে গভর্নমেন্ট ছিল না, সেই সময় তারা আসলে পালিয়ে গেছে। আরেকটা বিষয় শফিক ভাই, যেটি হচ্ছে আওয়ামী লীগের যারা সবসময়
মানে নানাভাবে ইন্ধন দিয়ে আসতো এবং এই আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে নানা বাজে মন্তব্য করেছে আওয়ামী লীগের যারা সিনিয়র নেতা ছিল। আমি যদি নাম ধরেই বলি, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আরাফাত। তো এই যে যাদের উপরে মানুষ প্রচণ্ড রকমের বিরক্ত ছিল, তাদের নানা ধরনের চটকদার বক্তব্য, নানা ধরনের কনস্পিরেসি বক্তব্যের কারণে তো আমরা দেখলাম যে 5 আগস্টের পরে আমরা শুনলাম তারা আটক, তারপরে কিছুদিন পরে শুনলাম তারা দেশের বাইরে চলে গেছে। এটা আসলে কিভাবে গেল? না, আমরা গভর্নমেন্ট নিয়েছি 8 তারিখে, 8 তারিখের পরে এসে আমরা পাইনি। তো আমরা আসলে এটা নিয়ে আমরা জানতে চেয়েছি যে কিভাবে কি হলো, আদৌ সত্য কিনা, এটা নিয়ে এক ধরনের ইনভেস্টিগেশন তো হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেটা বুঝেছি যে তারা আসলে 5 তারিখে যখন হাসিনা চলে যান, তারপরে যখন 3টা দিন গভর্নমেন্ট হয়নি, আর আপনি জানেন পুলিশ তো ছিল হলো ডিউটি, তারা এক ধরনের বয়কট করেছিল প্রায় 1 সপ্তাহ। তার এই বয়কটের কারণে এবং এই গভর্নমেন্ট 3 দিন না থাকার কারণে অনেকে পালিয়ে গেছে। এদেরকে আসলে আমরা অ্যারেস্ট করতে পারিনি। তাদের অ্যারেস্ট করা তো আমাদের একদম সবচাইতে নৈতিক দায়িত্ব, সবচাইতে মহামূল্যবান নৈতিক দায়িত্ব এটা আমাদের ছিল, কিন্তু আমরা এটা পারি নাই, কারণ আমরা এসে দেখেছি যে বেশিরভাগকে আমরা পাইনি। শফিক ভাই, সবশেষ একটি প্রশ্ন, সেটি আপনি গণমাধ্যম কর্মী ছিলেন, যেটি হচ্ছে সিনিয়র সাংবাদিক আপনি একজন, যেটি হচ্ছে আমরা দেখলাম যে সম্প্রতি আমাদের 2টি জাতীয় দৈনিকের উপরে সামনে নানা ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটছে, তাদের একটি অফিসে হামলাও হয়েছে। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, তাহলে এই যে 5 আগস্ট পরবর্তী যে আমাদের এই শত শত ছাত্র জনতা রক্তের উপরে যে সরকার দাঁড়িয়ে আছে, অথবা আমরা যারা কথা বলছি, তো এটা তো অন্যতম একটি চাওয়া ছিল যে মুক্ত সাংবাদিকতা, বাক স্বাধীনতা। তো সেই জায়গাটিতে এক ধরনের হুমকি শিকার হচ্ছে কিনা সাংবাদিকরা? আমাদের তরফ থেকে কি কোনো হুমকি দেওয়া হচ্ছে? আমরা তো কাউকে হুমকি দিচ্ছি না, বরং আমরা বলছি যে যারা বাংলাদেশের মুক্ত সংবাদপত্র, মুক্ত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে যারা টার্গেট করবেন বা যে কোনো মিডিয়াকে টার্গেট করবেন, আমরা তাদেরকে বরঞ্চ ওয়ার্নিং দিচ্ছি যে আমরা এটা টলারেট করব না। হ্যাঁ, আমরা বারবার বলছি যে এইটার বিচার হবে যারা এগুলো করছে। আমরা পুলিশকে সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সবাইকে বলছি যে না, আপনার যদি কারো এডিটোরিয়াল পলিসি পছন্দ না হয়, আপনি প্রোটেস্ট করতে পারেন, বাট এটাকে পিসফুল করেন। পৃথিবীতে এটা সারা বিশ্বে হয়। নিউ ইয়র্ক টাইমসের এগেনস্টে প্রোটেস্ট হয় না, আপনার প্রথম আলোর বিবিসির এগেনস্টে প্রোটেস্ট হয় না, হতেই পারে, কিন্তু আপনি প্রোটেস্টটা পিসফুল করেন। আপনি 5-6 হাজার লোক আনে পিসফুল প্রোটেস্ট করেন না, আপনার যেটা মন চায় করেন, বাট মেক ইট পিসফুল। আমরা তো কেউ ক্রিটিসিজমের ঊর্ধ্বে না। আপনি প্রোটেস্ট, কিন্তু আপনি অ্যাটাক করবেন কেন? আপনি ইন্টিমিডিয়েশন করবেন কেন? থ্রেট করবেন কেন? এই জিনিসটা আমরা টলারেট করব না। এটা কোনো সিভিল সোসাইটি, কোনো পৃথিবীর কোনো দেশ এটা অ্যালাউ করে না। যারা মুক্ত স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করেন, মুক্ত সংবাদ মাধ্যমে বিশ্বাস করেন, তারা এটা জীবনে অ্যালাউ করবে না। এবং আমরাও এই ধরনের ইন্টিমিডিয়েশন, থ্রেট, ভাঙচুর, অ্যাটাক, এটা আমরা কোনো মতেই সহ্য করা হবে না। এবং এটার জন্য কালকে দেখেন আমাদের অ্যাডভাইজার মহোদয় এটা কিন্তু একদম সুনির্দিষ্ট কথা বলেছেন এবং উনি এটার কিন্তু ওয়ার্নিং জানিয়েছেন। তা আমরা আশা করব যে পুলিশ এই বিষয়ে আরও খতিয়ে দেখবে কারা কারা এগুলো করছে বা কারা কারা এই ভায়োলেন্সে জড়িত। আমরা সবাইকে বলছি, আপনি ইউ আর ফ্রি টু ক্রিটিসাইজ এনি মিডিয়া, বাট কাউকে অ্যাটাক করবেন না, কাউকে ইন্টিমিডিয়েশন বা থ্রেট করবেন না। এটা আপনার এডিটোরিয়াল পলিসি পছন্দ নয়, আপনি ওইটা পড়েন না, আরেকটা পড়েন। এই টিভি ভাল লাগে না, আরেকটা দেখেন। সবাই আপনার মনের মতো হতে হবে তা না, আপনার মনের বাইরে হতে হবে। আর যদি মনে করেন যে না, এরা ভুল নিউজ দিচ্ছে, কারো পিছনে হেট স্প্রিট করছে, কাউকে ডিফেম করছে, আপনি কোর্ট আছে, এটার জন্য ল আছে, আপনি কোর্টে যেতে পারেন, যে আপনি কেস করতে পারেন। আপনি এটা লিগাল একটা তো একটা প্রতিটা সমাজে থাকে, আমাদের সমাজেও আছে, আমাদের দেশেও আছে। এটা এমন কিছু না। আপনি যান, যে কোর্টে বলেন যে আপনার এগেনস্টে যে নিউজটা করা হয়েছে সেটা আসলে মিথ্যা, এটা ঠিক হয়নি, বা ওরা যে নিউজগুলো করে এগুলো সব মিথ্যা। আপনি যদি প্রমাণ করতে পারেন কোর্টে, তো কোর্ট সেই বিষয়ে ব্যবস্থা নেবে। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের।